আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আপনাদের সকলকে অন্য মঞ্চের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। রাজপথের স্লোগান থেকে কূটনৈতিক ডিনার, দুই প্রতিবেশীর সম্পর্ক কি আবার বাস্তবতার পথে ফিরছে? দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো অদৃশ্য স্রোতে দিক বদলায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক তেমন, মাঝে মাঝে বন্ধুত্বের আলিঙ্গন, আবার কখনো সন্দেহের দেয়াল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই সম্পর্ক কখনোই সরল রেখায় হাঁটেনি, বরং বাঁক, ভাঙন আর পুনর্মিলনের গল্প ভরা। দিল্লি আর ঢাকা, দুই শহরের দূরত্ব মাপা যায় কিলোমিটারে, কিন্তু সম্পর্কের দূরত্ব মাপা যায় ইতিহাস, রাজনীতি আর আবেগের অদৃশ্য স্কেলে। একসময় এই সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধের রক্তে লেখা, পরে তা রূপ নেয় স্বার্থের অঙ্কে, আর এখন মনে হচ্ছে তা দাঁড়িয়ে আছে সন্দেহ আর সম্ভাবনার মাঝামাঝি এক অদ্ভুত সন্ধিক্ষণে। সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেটি শুধু ঢাকার ক্ষমতার পালাবদল নয়, বরং দিল্লি ঢাকা সম্পর্কের এক নতুন পরীক্ষার শুরু। দীর্ঘ অস্বস্তিকর সময়ের পর ঢাকায় একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, আর সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর প্রথম দিল্লি সফর যেন কূটনৈতিক আবহাওয়ার তাপমাত্রা মাপার থার্মোমিটার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে পৌঁছে প্রথম রাতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন। কূটনীতিতে রাতের খাবার কখনো শুধু খাবার নয়, সেখানে খাওয়া দাওয়ার চেয়ে রাজনীতি হয় বেশি। বিশেষজ্ঞরা বলছেন এমন ব্যক্তিগত বৈঠক আসলে সংকেত দেয় দুই দেশ আবার পরস্পরকে বোঝার চেষ্টা করছে। পরদিন পরপর বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। আলোচনার টেবিলে এসেছে গঙ্গা চুক্তি নবায়ন, প্রত্যাহার হওয়া বাণিজ্য সুবিধা ফিরিয়ে আনা এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ আবেগ নয়, বাস্তব স্বার্থই আলোচনার কেন্দ্রবিন্দু। কূটনীতির ভাষায় এটাকে বলা হয় রিসেট মোমেন্ট, সম্পর্ক ভেঙে নয়, নতুন শর্তে পুনর্গঠন। বাংলাদেশের রাজপথে একসময় গর্জে উঠেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই স্লোগান ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আন্দোলনকারীদের অভিযোগ ছিল পূর্ববর্তী সরকার ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে বলি দিয়েছে, বাংলাদেশের জনগণের অনুভূতিকে গুরুত্ব দেয়নি। আন্দোলন পরবর্তী সময়ে ভারতের পণ্য বয়কট, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর, ভিসা সীমাবদ্ধতা, সব মিলিয়ে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যেখানে কূটনীতি প্রায় বরফে জমে যায়। পাল্টা হিসেবে দিল্লিও বাণিজ্য সুবিধা কমায়, ক্রিকেট সফর বাতিল হয়, যোগাযোগে শীতলতা নেমে আসে। বিশেষজ্ঞরা ভাবছেন এই ক্ষোভ কি শুধুই রাজনৈতিক ছিল, নাকি সামাজিক স্তরেও ছড়িয়ে গেছে? কারণ এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের মনোভাব সম্পর্কের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তাই দিল্লির নতুন উপলব্ধি, ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এখন একটি উপলব্ধি তৈরি হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের সরকারকে বোঝা যথেষ্ট নয়, জনগণকেও বোঝা জরুরি। বিবিসি সূত্র অনুযায়ী ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর চিন্তা চলছে। এটি কূটনৈতিকভাবে বিরল পদক্ষেপ। কেউ কেউ এটাকে প্রতীকী পদক্ষেপ বলছেন, আবার কেউ বলছেন এটি বার্তা দিল্লি বাংলাদেশের জনমতের গুরুত্ব বুঝতে শুরু করেছে বা বাংলাদেশের জনগণকে খুশি করার চেষ্টা চলছে। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মন্তব্য করেছেন, দীর্ঘদিন দিল্লি সরকার কেন্দ্রিক সম্পর্ক চালিয়েছে, এখন তারা সমাজকেন্দ্রিক সম্পর্কের প্রয়োজন বুঝেছে। বিষয়টি অনেকটা প্রতিবেশীর সঙ্গে বারান্দার আলাপের মতো, শুধু বাড়ির মালিকের সঙ্গে নয়, বাড়ির মানুষের সঙ্গেও হাসি মুখ রাখতে হয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রয়েছে অদৃশ্য বাধা, তাই চাইলেই পরিবর্তন এত সহজ নয়। পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন ভারতের নীতিকে প্রভাবিত করছে। বিজেপির রাজনৈতিক প্রচারণায় বাংলাদেশ ইস্যু প্রায়ই ব্যবহৃত হয়, ফলে দিল্লি হঠাৎ করে নরম অবস্থান নেবে এমন আশা
বাস্তবসম্মত নয়। এইদিকে বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্রনীতি প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির ছায়ায় পরিচালিত হয়। নির্বাচনের আগে কঠোর ভাষা, নির্বাচনের পরে বাস্তববাদী কূটনীতি, এটাই দক্ষিণ এশিয়ার পরিচিত দৃশ্য। অর্থাৎ প্রকাশ্যে কঠোরতা থাকলেও পর্দার আড়ালে সম্পর্ক মেরামতের কাজ চলতেই পারে। পারস্পরিক অবিশ্বাস কাজ করছে দুই দিক থেকেই। বাংলাদেশে যেমন ভারত বিরোধী মনোভাব আছে, তেমনি ভারতের একটি অংশের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে সন্দেহ ও বিরূপ ধারণা রয়েছে। এই মানসিক দূরত্বই সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকায় সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, দুই দেশের সম্পর্ক কখনোই পুরোপুরি থেমে যায়নি। রাজনীতি বদলেছে, কিন্তু বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক নির্ভরতা চালু থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত আবেগ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে টিকে থাকে। নদী যেমন দুই তীরকে আলাদা করেও যুক্ত রাখে, তেমনি অর্থনীতি দুই দেশকে একসঙ্গে বেঁধে রাখে। আওয়ামী লীগ ফ্যাক্টরে অস্বস্তির ছায়া। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল আওয়ামী লীগ। দিল্লির সঙ্গে দলটির দীর্ঘ ঘনিষ্ঠতা এখন নতুন সরকারের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকায় বিষয়টি আরো জটিল হয়েছে। ঢাকা প্রত্যাবর্তন চাইছে, দিল্লি নীরব। কূটনীতির ভাষায় এই নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর। তবে পর্যবেক্ষকরা মনে করেন বাস্তববাদী শেষ পর্যন্ত জয়ী হবে, কারণ কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। একজন সাবেক কূটনীতিক মন্তব্য করেছেন, ভারত বাংলাদেশে বহু বিনিয়োগ করেছে, তাই সরকার বদলালেই সম্পর্ক বদলায় না। বিএনপি বিজেপি সংলাপের মধ্যে রয়েছে নতুন অধ্যায়। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বিজেপি সদর দপ্তর সফর একটি প্রতীকী মুহূর্ত। এতদিন এই ধরনের দলীয় যোগাযোগ সীমাবদ্ধ ছিল আওয়ামী লীগের মধ্যে, এখন সেই জায়গায় এসেছে বিএনপি। এটি বোঝাচ্ছে দিল্লি বুঝে গেছে বাংলাদেশের রাজনীতি বদলেছে এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডিপ ডিপ্লোমেসি, সরকার নয়, রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি। তবে আসল বাস্তবতা হলো প্রতিবেশী বদলানো এত সহজ নয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সবচেয়ে বড় সত্যটি খুব সাধারণ, প্রতিবেশী বদলানো যায় না। ইতিহাস, ভূগোল ও অর্থনীতি দুই দেশকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। বাংলাদেশ ভারতের জন্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং সংযোগের কেন্দ্র, আর ভারতের বাজার, জ্বালানি ও ট্রানজিট সুবিধা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক, বাস্তব প্রয়োজন দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। দিল্লি ও ঢাকা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে অতীতের ক্ষোভ ও ভবিষ্যতের প্রয়োজন মুখোমুখি। রাজপথের স্লোগান এখনো স্মৃতিতে তাজা, কিন্তু কূটনীতির টেবিলে বসা মানুষরা জানেন, সংঘাত দীর্ঘস্থায়ী হয় না, স্বার্থ হয়। কখনো হয়তো সম্পর্ক আর আগের মতো হবে না, হয়তো নতুন এক ভারসাম্য তৈরি হবে, যেখানে বাংলাদেশ বলবে বাংলাদেশ ফার্স্ট, আর ভারত শিখবে সমতার ভাষা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অনেকটা চায়ের কাপে চিনি মেশানোর মতো, কম হলে তিতা, বেশি হলে বিরক্তিকর। ঠিক পরিমাণটাই আসল কূটনীতি। প্রশ্নটা তাই আর দিল্লি না ঢাকা তা নয়। ঢাকা চাইবে সম্মান, দিল্লি চাইবে স্থিতিশীলতা। এই দুয়ের মাঝে কোথাও গিয়ে মিলবে সমঝোতা। হয়তো খুব দ্রুত নয়, হয়তো নাটকীয় কোনো পরিবর্তনও নয়, কিন্তু ধীরে ধীরে নীরবে সম্পর্ক আবার এগুবে, কারণ শেষ পর্যন্ত প্রতিবেশী বদলানো যায় না, আর দূরত্ব বাড়িয়ে রাখাও সম্ভব নয়। যুদ্ধের একটা স্বভাব আছে, একবার শুরু হলে সে আর কারো কথা শোনে না। তাকে আপনি থামতে বলবেন, সে শুনবে না। তাকে আপনি সীমা শেখাতে চাইবেন, সে রেগে যাবে। যুদ্ধ যেন এক বেয়ারা কিশোর, যে রাগে ক্ষোভে নিজের ঘরই ভাঙচুর করে বসে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে যুদ্ধ চলছে, সেটাও ঠিক তেমনই। কেউ আর কাউকে মানছে না, কেউ আর হিসাব রাখছে না, কোথায় শেষ কোথায় শুরু।
এদিকে বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধ থামার অপেক্ষায়, কারণ এই যুদ্ধ দুনিয়ার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কবে কিভাবে থামবে এই ভয়ানক ধ্বংসযজ্ঞ? ধ্বংস এখন আর কোনো খবর নয়, বরং নিয়ম। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে হামলা হচ্ছে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, তেলের খনি, যে জায়গাগুলোতে জীবন বাঁচে, জ্ঞান জন্ম নেয়, অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেগুলোই এখন নিশানা। যুদ্ধ যেন বলছে, তোমাদের সভ্যতা সেটা আমি মানি না। আর এখন সেই ধ্বংসের রেখা এসে ঠেকেছে সেতুতে, যে সেতু মানুষকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায়। সেই সেতুই ভেঙে দিয়ে যুদ্ধ যেন বলছে, সংযোগ সেটাও থাকবে না। এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত দিক হলো, এখানে কেউ পিছু হটতে রাজি নয়। ইরান নিজের জায়গায় অটল, ইসরায়েল নিজের আঘাত থামাচ্ছে না, আর আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন পুরো খেলাটাকে এক অন্য স্তরে নিয়ে গেছেন। ছেলেবেলার একটা দৃশ্য মনে পড়ে, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া লাগলে শেষে যখন আর জেতা যায় না, তখন কেউ কেউ হঠাৎ মুখ বাঁকিয়ে একটা ভেঙচি কেটে চলে যেত, যেন বলছে, আমি হারিনি, আমি নিজেই যাচ্ছি। ট্রাম্পের সাম্প্রতিক আচরণটা ঠিক তেমনই। কূটনীতি যখন তাকে সুবিধা দিতে পারছে না, আলোচনা যখন তার শর্তে হচ্ছে না, তখন তিনি যেন রাগে ক্ষোভে পুরো বোর্ডটাই উল্টে দিতে চাইছেন। ইস্টার সানডে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি। এই দিনে সাধারণত মানুষ প্রার্থনা করে, ক্ষমা চায়, শান্তির কথা বলে। কিন্তু সেই দিনেই ট্রাম্প এমন ভাষায় পোস্ট করলেন, যা শুধু অশালীনই নয়, বরং বিপজ্জনক। তিনি সরাসরি হুমকি দিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সব ধ্বংস করে দেওয়া হবে। কথার মধ্যে ছিল রাগ, হতাশা আর এক ধরনের অস্থিরতা। এই অস্থিরতা নতুন নয়, কিন্তু এবার সেটা যেন আরো নগ্নভাবে সামনে এসেছে। যুদ্ধের ময়দানে এর প্রতিফলনও স্পষ্ট। ইরানের ভেতরে হামলার মাত্রা বেড়েই চলেছে। তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানীরা পড়াশোনা করে, সেখানেও হামলা হয়েছে। গ্যাস স্টেশন, আইটি সেন্টার, এমনকি মসজিদও রেহাই পায়নি। হাসপাতালগুলোতে হামলা হয়েছে, যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য ছুটে আসে, সেখানে এখন মৃত্যু অপেক্ষা করে। সংখ্যাটা ভয়াবহ। ইতোমধ্যেই প্রায় 8,000 মানুষের প্রাণ গেছে। কিন্তু এই সংখ্যা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে হাজার হাজার গল্প। কারো বাবা নেই, কারো সন্তান নেই, কারো ঘর নেই। যুদ্ধ এই গল্পগুলো শোনে না, সে শুধু এগিয়ে চলে। অন্যদিকে ইসরায়েলও থেমে নেই। তেল আবিব, জেরুজালেম, এলিয়াত, সব জায়গায় বিস্ফোরণের শব্দ, আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন। মনে হয় যেন পুরো আকাশটাই যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। ইরান, লেবানন, ইয়েমেন সমন্বিত হামলার খবর আসছে। যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে নেই, এটা ছড়িয়ে পড়ছে, বড় হচ্ছে, জটিল হচ্ছে। এই জটিলতার মধ্যেই একটা ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক মার্কিন পাইলটকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে চাইলে সতর্ক বার্তা হিসেবে দেখা যেত, কারণ যদি ইরানি বাহিনী তাকে আগে খুঁজে পেত, তাহলে পরিস্থিতি সহজেই জিম্মি সংকটে রূপ নিতে পারত। ইতিহাসে এমন ঘটনা আছে যা এক একটা সরকারের পতন পর্যন্ত ডেকে এনেছে। কিন্তু ট্রাম্প এই ঘটনাকে সতর্কতা হিসেবে দেখলেন না, বরং মনে হলো তিনি আরো সাহসী, যা বলা ভালো, আরো বেপরোয়া। তিনি হয়তো মনে করেন চাপ বাড়ালে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে। হয়তো ইতিহাসের কিছু উদাহরণ তাকে এই বিশ্বাস দিয়েছে। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধটা শুধু শক্তির লড়াই নয়, এটা ধৈর্যেরও লড়াই।
ইরান জানেও তাদের জিততে হবে না, শুধু টিকে থাকতে হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়, ঝুঁকিও তত বাড়ে। এই ঝুঁকির একটা বড় অংশ জড়িয়ে আছে হরমুজ প্রণালীর সঙ্গে। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইরান বুঝে গেছে এটা তাদের সবচেয়ে বড় অস্ত্র, আর ট্রাম্প এটাকে খুলে দিতে চান যে কোনো মূল্যে। কিন্তু প্রশ্ন হলো, খুলে দিলেই কি শেষ? সেটাকে খোলা রাখার জন্য যে দীর্ঘমেয়াদী উপস্থিতি দরকার, সেটার জন্য কি তিনি প্রস্তুত? ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই ক্ষুব্ধ। তারা বলছে তাদের সঙ্গে আলোচনা না করেই যুদ্ধ শুরু করা হয়েছে, অথচ এখন তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে। এমনকি প্যারিসে যে বৈঠক হলো, সেখানে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণই জানানো হয়নি। এটা কূটনৈতিক ভাষায় এক ধরনের বার্তা, আমরা তোমার এই পাগলামোর খেলায় নেই। এমনকি চীনও খুব আগ্রহ দেখাচ্ছে না, যদিও এই পথ দিয়েই তাদের বিপুল তেল আসে। অর্থাৎ ট্রাম্প যে আন্তর্জাতিক জোটের কথা ভাবছেন, সেটা বাস্তবে তত সহজ নয়। এর মধ্যে আবার নতুন নতুন হুমকি, তেল দখল করা হবে, দ্বীপ দখল করা হবে, পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম জব্দ করা হবে। কথাগুলো শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ শত্রুর ভূখণ্ডে যুদ্ধ মানেই অনিশ্চয়তা। যন্ত্রপাতি বিকল হতে পারে, বিমান ভূপাতিত হতে পারে, সৈন্য নিহত হতে পারে। ইতোমধ্যেই কয়েকটি মার্কিন বিমান হারানোর খবর এসেছে। কিছু ভূপাতিত হয়েছে, কিছু উদ্ধার অভিযানে ধ্বংস করতে হয়েছে। এগুলো শুধু সামরিক ক্ষতি নয়, এগুলো প্রতীক, যুদ্ধের অনিশ্চয়তার প্রতীক। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এই মুহূর্তে তার কোনো উত্তর নেই, কারণ কেউ থামতে চাইছে না। ট্রাম্প ভাবছেন চাপ বাড়ালে সব মিটে যাবে, ইরান ভাবছে টিকে থাকলেই তারা জিতবে, ইসরায়েল ভাবছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। আর এই তিন চিন্তার মাঝে আটকে গেছে পুরো বিশ্ব। যুদ্ধ যেন একটা আগুন, যেটা শুরুতে ছোট ছিল, কিন্তু এখন তা ছড়িয়ে পড়ছে চারিদিকে। কেউ পানি ঢালছে না, বরং সবাই নিজের মতো করে তেল ঢালছে। ফলে আগুন শুধু বাড়ছে, আর তার তাপে পুড়ছে মানুষ, শহর, ভবিষ্যৎ। শেষ পর্যন্ত হয়তো কোনো একদিন এই যুদ্ধ থামবে। সব যুদ্ধই একসময় থামে, কিন্তু প্রশ্ন হলো তার আগে কত কিছু ভাঙবে, কত জীবন যাবে, কত শহর ধ্বংস হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যুদ্ধ আর কোনো নিয়ম মানছে না। আর যখন যুদ্ধ নিয়ম মানে না, তখন সে শুধু ধ্বংসই ডেকে আনে। আর সেই ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে মানুষ শুধু একটাই প্রশ্ন করে, এই যুদ্ধ কি সত্যিই দরকার ছিল?